আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ফয়সাল এনাম উইথ বাংলাদেশ ক্রিকেট ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ জিম্বাবুয়ের দ্বিতীয় ওয়ানডে নিয়ে এবং তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের করণীয় নিয়ে। বাংলাদেশের বোলিং নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের বোলাররা অ্যাডভেঞ্চারাস হয়ে ফুলার লেন্থে প্রথম থেকে বেশ কিছু বল করেছে, যেটা ছিল বেনেটের স্ট্রং জোন। সেখান দিয়ে বেনেট বেশ কিছু চার মেরেছে। এ ধরনের উইকেটে বলাররা একটু অ্যাডভেঞ্চারাস হয়ে ফুলার লেন্থে বেশি বেশি বল করে। আমি আশা করব তৃতীয় ওয়ানডেতে সেটা করবে না এবং বেনেটকে ফুলার লেন্থে কোনো বল দিবে না এবং স্ট্রং জোন দিয়ে চার মারতে কোনো বল বাংলাদেশি বলাররা দিবে না। আর মোটামুটি মিডিল ওভারে বাংলাদেশ ভালো বোলিং করেছে, কিন্তু ডেথ ওভারে বাংলাদেশের বোলিংটা ভালো হয়নি। ডেথ ওভারে বাংলাদেশ অনেক বাউন্ডারি কনসিড করেছে। ডেথ ওভারে এ ধরনের উইকেটে স্লোয়ার ডেলিভারি কোনো কার্যকর বল না, সেটাই প্রমাণিত হয়েছে। সাউথ আফ্রিকা জিম্বাবুয়ের উইকেটে স্লোয়ার ডেলিভারি কার্যকরী হবে না, তাই বাংলাদেশের ডেথ ওভারের বোলিং প্ল্যানটা চেঞ্জ করতে হবে। এই ধরনের উইকেটে বাংলাদেশকে বেশি বেশি ফুলার লেন্থে বল করতে হবে এবং লেগ স্টাম্প ইয়র্কার, আউটসাইড অফিস লেগ স্টাম্প ইয়র্কার, ওয়াইড ইয়র্কার এবং স্লোয়ার বাউন্সার, এই বলগুলিতে বাংলাদেশের দক্ষতা ভালোভাবে অর্জন করতে হবে এবং এই বলগুলি দিয়ে ডেথ ওভার সাজাতে হবে। তাহলে ডেথ ওভারে বাংলাদেশ সফলতা লাভ করতে পারবে। এবার বাংলাদেশের ব্যাটিং নিয়ে যদি আমি কথা বলি, বাংলাদেশের ব্যাটিংয়ে বাংলাদেশের হারের মূল কারণ হচ্ছে সেট হয়ে ব্যাটসম্যানদের আউট হয়ে যাওয়া। বাংলাদেশের ম্যাচের যদি টার্নিং পয়েন্ট বলি তাহলে আমি বলবো যে তানজিদ তামিমের সেট হয়ে স্ট্রক সুইপ আউট হয়ে যাওয়াটা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। আসিং রান রেট ছিল 5-এর একটু উপরে। ওই টাইমে সিচুয়েশন ডিমান্ড করছিল না যে বাংলাদেশ কোনো র্যাশ শট খেলুক, কিন্তু তানজিদ তামিম র্যাশ শট খেলে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। পরবর্তীতে তৌহিদ হৃদয় সেট হয়ে আউট হয়ে গেছে এবং নুরুল হাসান সোহানও সেট হয়ে আউট হয়ে গেছে। তাই সেট হয়ে আউট হওয়ার প্রবণতা থেকে যদি বাংলাদেশ বের হতে না পারে তাহলে বাংলাদেশ অনেক ম্যাচেই হারতে হবে এবং আগামী বিশ্বকাপে যদি বাংলাদেশকে ভালো করতে হয় তাহলে যারা ইনিংসে সেট হচ্ছে তাদেরকে ইনিংসটা ক্যারি করতে হবে এবং শেষ পর্যন্ত খেলে জয় নিশ্চিত করে তারপরে মাঠ ছাড়তে হবে। আর একটা জিনিস বলেছিলাম যে গত ভিডিওতে বলেছিলাম যে জিম্বাবুয়েন বলাররা কিন্তু বাংলাদেশকে শর্ট বল দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করবে। ঠিকই জিম্বাবুয়ে ব্যাটসম্যানরা এই ম্যাচে শর্ট বল দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে। মোসাদ্দেক হোসেন সৈকত শর্ট বলে আউট হয়েছে। নুরুল হাসান সোহান এবং মেহেদী হাসান মিরাজ, এই তিনটা ব্যাটসম্যানই শর্ট বলে আউট হয়েছে। নুরুল হাসান সোহান 1 ওভারে 12 রান আসার পরও কেন বলটা হুক করতে গেল সেটা আমার বোধগম্য না এবং সেটা একটা বিশাল মিস্টেক ছিল এবং জিম্বাবুয়েরা শর্ট বলের যে ট্র্যাপ করেছিল সেই ট্র্যাপে বাংলাদেশি ব্যাটসম্যানরা পা দিয়েছে। তাই তৃতীয় ওয়ানডেতে এবং টি-20 সিরিজে শর্ট বলগুলি আরও দক্ষতার সাথে এবং আরও নিখুঁতভাবে খেলার চেষ্টা করতে হবে। এবার বাংলাদেশের একাদশ নিয়ে একটু কথা বলতে চাই নেক্সট ম্যাচের জন্য। আমি বাংলাদেশের একাদশের নেক্সট ম্যাচে 4টা পেসার দেখতে চাই, এমনকি ওয়ার্ল্ড কাপের একাদশে আমি বাংলাদেশের 4টা পেসার দেখতে চাই। বাংলাদেশের পেস বোলিং ইউনিট এখন পৃথিবীর অন্যতম সেরা ইউনিট। বাংলাদেশের 4-5টা সেরা পেস বোলার আছে। তাই যদি 4টা পেস বোলার নিয়ে আমরা নেক্সট ম্যাচ খেলি, এমনকি ওয়ার্ল্ড কাপে যদি আমরা 4টা পেস বোলার নিয়ে খেলার পরিকল্পনা করি, তাহলে আমরা যে কোনো দেশের ব্যাটিং ইউনিটকে ঘুরিয়ে দিতে পারবো। তাই আমি মনে করি বাংলাদেশের একাদশের 4টা পেস বোলার খুবই দরকার, বিশেষ করে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ের কন্ডিশনে। আর নেক্সট ম্যাচের একাদশে আমি সৌম্য সরকারের জায়গায় পারভেজ হোসেন ইমনকে দেখতে চাই। পারভেজ হোসেন ইমন 360 ডিগ্রি প্লেয়ার, তার হাতে চতুর্দিকে স্ট্রোক খেলার সক্ষমতা আছে, যথেষ্ট অ্যাটাকিং ব্যাটিং করে। তাই পারভেজ হোসেন ইমন যদি নেক্সট ম্যাচে সুযোগ দেওয়া যায় তাহলে টি-20 সিরিজের আগে সে নিজেকে পিচের সাথে নিজেকে মেলে ধরতে পারবে। সুতরাং নেক্সট ম্যাচে আশা করি বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ এবং হোয়াইট হাউস হারাতে পারবে। সবাইকে শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।